নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। দিল পে লিখলো হামারা সরকার হোগা। আজ অমিত শাহের হুঙ্কার, অমিত শাহের বার্তা। সায়েন্স সিটি অডিটোরিয়ামে আজকে এইভাবেই বার্তা দিলেন বিজেপি কর্মীদের অমিত শাহ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি বললেন, কি বার্তা দিলেন? এবং এর আগে 200 পার বলেছিলেন, কিন্তু এবার আর সেই সংখ্যা বললেন না, কি বললেন? অর্ণব, শোনা যাচ্ছে? দিল পে লিখলো ইসবার হামারা সরকার। অমিত শাহ বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে 2 দফায় বৈঠক ছিল বিজেপি বিধায়ক সাংসদদের সঙ্গে। সেক্টর 5-এর একটি হোটেলে বৈঠক করলেন এবং তারপর সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক করলেন। কলকাতায় 28টার মধ্যে 20টা টার্গেট বেঁধে দিলেন আসন এবং বিজেপি কর্মীদেরকে বললেন, দিল পে লিখলো ইসবার হামারা সরকার। অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি কর্মীদেরকে এই বার্তা দিলেন এবং তার সঙ্গে সঙ্গে অনুপ্রবেশ ইস্যু, এই অনুপ্রবেশ ইস্যু যে খুব গুরুত্বপূর্ণ সে কথাও বুঝিয়ে দিলেন। পুরনোদের গুরুত্ব দেওয়ার কথাও বললেন। পুরনোদের গুরুত্ব দেওয়ার মধ্যে দিলীপ ঘোষকে ইতিমধ্যেই 6 মাস ব্রাত্য থাকার পর দিলীপ ঘোষ ডাক পেলেন। আর দিলীপ ঘোষ আজকে 6 মাস পরে, প্রায় ব্রাত্য থাকার পর আজকে ডাক পেলেন। কি বললেন দিলীপ ঘোষ, দেখুন। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে কোনো বিশেষ দায়িত্বে দেখা যাবে দিলীপ ঘোষকে? সেটা পার্টি জানে। মোদির সেনাপতি বিজেপির নাম্বার 2 অমিত শাহ বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করলেন। বুধবারের সেই বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষও। এ যেন নির্বাসন কাটিয়ে ময়দানে ফেরা। প্রায় 1.5 বছর পর বিজেপির কোনো শীর্ষ নেতার কর্মসূচিতে দেখা গেল একদা বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দিলীপ ঘোষকে। এদিন রাজ্য বিজেপির 4 নেতার সঙ্গে আলাদা করে বৈঠক করেন অমিত শাহ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। প্রায় 20 মিনিট চলে এই বৈঠক। এতেই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি 26-এ ভোটের আগে বঙ্গ বিজেপিতে নতুন ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে কোনো বিশেষ দায়িত্বে দেখা যাবে দিলীপ ঘোষকে? সেটা পার্টি জানে। 2015 সালে রাজ্য বিজেপির সভাপতি করা হয় দিলীপ ঘোষকে। তার আমলেই বাংলার ভোটের ময়দানে বিজেপির উত্থান। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 1 লাফে 2 থেকে বেড়ে হয় 18। 2021-এর বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা 3 থেকে বেড়ে হয় 77। গত বিধানসভা ভোটের পর রাজ্য সভাপতির পদে দিলীপের মেয়াদ ফুরোয়। তারপর থেকে দিলীপ এবং বিজেপির সম্পর্কে টানাপোড়েন চলছে। গত লোকসভা ভোটে মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। দিলীপ হারেন। বিজেপির আসন সংখ্যা 18 থেকে কমে হয় 12। সেই সময় থেকে বিজেপির কোনো বড় অনুষ্ঠানে দিলীপকে দেখা যায়নি। নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপ ঘোষকে। অসন্তোষ গোপন করেননি দিলীপও। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। জগন্নাথ মন্দিরের উদ্বোধন, হঠাৎ সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন, দিল্লি লাইন নেই। আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। এরপরও রাজ্য বিজেপির কর্মকাণ্ডে দিলীপ ঘোষকে বিরাটভাবে দেখা গিয়েছে এমনটা বলা যাবে না। সেই ধারাতে বুধবার বদল, শাহী বৈঠক, সেখানে দিলীপ ঘোষ। তাহলে কি বিজেপির মিশন 26-এ ফের পুরনো মেজাজে দেখা যাবে দিলীপ ঘোষকে? দিলীপ কি এবার নতুন দায়িত্বে?
শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। চিন্তা করে দায়িত্ব দেওয়া হলো। বলবে কোনো বিশেষ দায়িত্বে দেখা যাবে দিলীপ না, ঘোষকে? সেটা পার্টি জানে। নিউজ 18 বাংলা। এরপরেই দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক শেষে তিনি চলে গেলেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। অমিত শাহ বার্তা দিলেন, দিল পে লিখলো হামারা সরকার হোগা। अमित शाह जी को जय श्री राम। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। বুধবার 2025-এর শেষ দিনে সায়েন্স সিটিতে বিজেপির কর্মী সভা। এই মঞ্চ থেকেই হুঙ্কার অমিত শাহের। বললেন, দিল পে লিখলো হামারা সরকার বনেগা। যেই প্রার্থী হন তাকে জেতাতে হবে, সকলকে ময়দানে নামতে হবে। মঙ্গলবারও অমিত শাহের গলায় ছিল একই সুর। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। বুধবার বিজেপি কর্মী সভায় শাহ বলেন, দিল পে লিখলো হামারা সরকার বনেগা। ওনার কথা উনি খুব মন থেকে বলেন এবং প্রধানমন্ত্রীজিও তাই। ওরা খুব অন্তর থেকে কথা বলেন এবং এমনি এমনি কিছু বলার জন্য বলেন না। दिल पे लिखो इस बार हमारा सरकार। দিল পে লিখলো। কলকাতায় বিজেপির 4টে সাংগঠনিক জেলা, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, কলকাতা শহরতলি এবং যাদবপুর। বিজেপির এই 4টে সাংগঠনিক জেলার মধ্যে পড়ে 28টি বিধানসভা আসন। 21-এর বিধানসভা ভোটে এই 28টির আসনের মধ্যে একটিতেও জিততে পারেনি বিজেপি। এবার 26-এ কি হবে টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। তিনি বলেন, কলকাতার 28 আসনের মধ্যে 20টি চাই। কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট। সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে। এটাই অমিত শাহর আহ্বান। সারা বাংলা জিতে আসবে, আর এখানে যদি না জেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না। আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয়, সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সায়েন্স সিটির মঞ্চ থেকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে দুটো জিনিস ভয়ঙ্কর, একটা অনুপ্রবেশ আর একটা দুর্নীতি। কলকাতাও নিরাপদ নয়। দিনে দিনে অনুপ্রবেশকারীদের দাপট বাড়বে, তখন আপনারা বিপদে পড়বেন। এই অবস্থা থেকে বাঁচতে হলে সরকারকে উপড়ে ফেলতে হবে। অনুপ্রবেশ এবং দুর্নীতি নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে হবে। উনি বলেছেন ত্রিপুরাতে সমস্ত বর্ডার সিল, সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকতে পারে না। আসামে পুরো সিল করে দেওয়া হয়েছে, ঢুকতে পারছে না। একমাত্র পশ্চিম বাংলায় 380 কিলোমিটার এরিয়া যেখানে তৃণমূল কংগ্রেস বেড়া দিতে দিচ্ছে না, সেইখানে দলে দল অনুপ্রবেশকারীরা ঢুকছে। এই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন, এক চুলো জমি ছাড়বেন না। এটাই মূল আহ্বান অমিত শাহ। সায়েন্স সিটির আগে এদিন সল্টলেকের হোটেলে দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে সভা করেন অমিত শাহ। সেখানে তার বার্তা, একাধিক বিধায়কের আসন বদল হতে পারে। টিকিট পেতে আগামী 2 মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে। নিজের এলাকায় বিধায়কদের আরো বেশি কাজ করতে হবে। সপ্তাহে অন্তত 4 দিন বিধানসভা এলাকায় থাকতে হবে বিধায়ককে। সপ্তাহে অন্তত 5টি পথসভা করতে হবে। বিধায়ককে সামনে রেখেই সকলকে ঝাঁপাতে হবে। নিউজ 18 বাংলা। দিল্লিতে অভিষেক এবং জ্ঞানেশ কুমার তীব্র বাদানুবাদ। অভিষেক আজকে দেখা করতে গিয়েছিলেন সিইসি অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। এছাড়াও 9 জন সাংসদ গিয়েছিলেন। সেখানে নাকি আঙুল উঁচিয়ে চিফ ইলেকশন কমিশনার কথা বলেছেন জ্ঞানেশ কুমার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিস্তারিত জানবো, প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, কি ঘটেছে, কি জানা যাচ্ছে, অভিষেকেরই বা কি দাবি? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সহ তৃণমূলের যে 10 সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল, তাদের প্রায় 2.5 ঘন্টা বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে তিনি জানান যে তারা 8 থেকে 10টি বিষয় নিয়ে তারা তাদের বক্তব্য তারা জানিয়েছেন, তারা ইস্যু রেজ করেছেন এবং একই সঙ্গে তারা এই ইস্যু রেজ করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা তাদের যখন কথা বলছিলেন সেই সময় জ্ঞানেশ কুমার বারবার তাদেরকে আটকান এবং একটা সময় তিনি তার ধৈর্য হারিয়ে ফেলেন এবং আঙুল উঁচিয়ে
কথা বলতে থাকেন এবং সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে থামিয়ে দিয়ে বলেছেন যে তিনি নমিনেটেড হলেও যারা এই মুহূর্তে উপস্থিত আছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা, তারা প্রত্যেকে জনপ্রতিনিধি এবং প্রত্যেকেই কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি। ফলে তাদের দিকে যেন আঙুল উঁচু করে যেন না দেখেন, না কথা বলেন সিইসি জ্ঞানেশ কুমার। বেশ, हम लोग जब बात करना शुरू किए, he started losing his temper, मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है, बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। यू आर आंसरेबल टू योर मास्टर्स, आई एम आंसरेबल टू द पीपल ऑफ माई स्टेट। आप उंगली नीचे करके बात करिए। इफ ही हैज द गट्स एंड ऑल, let him release the footage. I'm standing outside the Election Commission's office. There it goes. Nirvachan Southern Election Commission of India. Gyanesh Kumar must be hearing what I'm saying before the media now. If he has the courage, he should come down and face the media. What is stopping him? He thinks the people of Bengal are his subservient. He thinks people of Bengal and we parliamentarians and the ministers, the MLAs or the MPs who have been elected by the people, standing in long queues by exercising their franchise, are they bonded laborers? Are they slaves? People of Bengal are made with different, they're made different, they're built different. We are not built like that will bow down before you. We will not sell our spine. Let BJP put their entire might and use all the agencies and whatever they have at their disposal. Still, people of Bengal will win the state lock, stock and barrel and defeat the BJP. They have fallen flat on their face in 2012, 2021, 2024. They will fall flat on their face again in 2026. जितना ताकत लगाना है आप लगाओ। आप इलेक्शन कमीशन को लगाओ, आप सीबीआई को लगाओ, आप ईडी को लगाओ, आप इनकम टैक्स को लगाओ, आप पैरामिलिट्री फोर्स लगाओ, आप जुडिशियरी को लगाओ, आप मीडिया को लगाओ। जनता हमारे साथ है। গতকাল যে প্রশ্ন রেখেছিলেন সেই প্রশ্ন অভিষেকের দাবি আজকে নির্বাচন কমিশনের কাছেও রেখেছেন। 1,36,00,000 তালিকা কোথায়? পাল্টা অগ্নিমিত্রা পালের কটাক্ষ। ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইবো। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। বিজেপির নেতারা যেহেতু বলেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে, আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। যদি 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, লিস্ট রিলিজ করুক। বাংলায় যদি 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে, ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক। হয় লিস্ট রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান, কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে। কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে জবাব দেবে। আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো, আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। অভিযোগ কেন হচ্ছে অভিষেক ব্যানার্জি? ভুয়ো নামগুলো কাটা হয়েছে বলে অভিযোগ? মৃত ব্যক্তি, ডুপ্লিকেট, শিফটেড, রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামগুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে? কোন জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে, আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেন করুন, আপনি আদালতে যেতে পারেন। আপনি দুদিন আগে ভার্চুয়াল মিটিং এ যেটা বলেছেন আমরা শুনলাম যে এতগুলো নাম কাটা হলে তৃণমূলের অসুবিধা হয়ে যাবে। এখন সেই অসুবিধা তো আমরা ঠিক করতে পারবো না। বাংলার মানুষকে যারা আমাদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নিচ্ছিল এতদিন, তারা আর কাটতে পারবে না। এটা তো আপনাদেরও সমর্থন থাকা দরকার। তাই আপনি যেতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি গোলাবাদ যে চেষ্টা করছেন, এসআইআর বন্ধ করার চেষ্টা করছেন, সেটা কিন্তু হবে না। বনগাঁর মতুয়া ঠাকুর বাড়িতে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঙ্কার। শান্তনু ঠাকুরের আগামী 9 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁর মতুয়া ঠাকুর বাড়িতে যাওয়ার কথা, সেখানে পুজো দেওয়ার কথা, সেই পুজো দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। পাল্টা আক্রমণ মমতা বালা ঠাকুরের। স্বাভাবিকভাবেই ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নাই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে, সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে।
শান্তনু ঠাকুর এই বাড়িটাকে নিজের ব্যক্তিগত বাড়ি মনে করছে। এই বাড়িতে কে ঢুকবে না সে বিষয়ে তিনি হুঙ্কার দিচ্ছেন। তার মনে রাখা উচিত এই বাড়িতে কারা ঢুকবে না এই সিদ্ধান্তের মালিক মতুয়ারা। আগামী দিনে অভিষেক ব্যানার্জির আশাকে কেন্দ্র করে এবং ঠাকুর মন্দিরে পুজো দেওয়া যদি কেউ আটকাতে চায় তাহলে কিন্তু ঠাকুর বাড়িতে রক্তের বন্যা বইবে। শান্তনু ঠাকুর যদি ঠাকুর বাড়িতে রক্তের হোলি দেখতে না চায় তাহলে ও এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুক। ঠাকুর বাড়ি অবারিত দ্বার। মতুয়াদের জন্য গর্বের বিষয় যে আমাদের মাননীয় সাংসদ উনি আমাদের বাড়িতে আসছে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিতে। মতুয়াদের জন্য এর থেকে বড় বিষয় আর হয় না। ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, এটা সবার অধিকার। অভিষেক ব্যানার্জি আসছে, আমি যেটা শুনেছি বিরোধিতা করবে, ধিক্কার জানাবে, এটা না করে হোক সমান্যে যেন সবাইকে যেন সম্মান জানানো হোক এই বাড়িতে এসে। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ এবার সপ্তগ্রামে, আর আজকে বুধবার আবার শুনানিতে হয়রানির অভিযোগ। হুগলির সপ্তগ্রামের বছর 36-এর স্বপন বাগদি পেশায় দিনমজুর। বুধবার ভোরে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি এ সপ্তাহেই এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন স্বপন। নথিপত্র নিয়ে তাকে চুঁচুড়া মগরা বিডিও অফিসে যেতে বলেন বিডিও, কিন্তু তার কাছে ভোটার কার্ড ছাড়া কোনো নথি নেই। এ নিয়ে আতঙ্কে ছিলেন। ওই হিয়ারিং এর জন্য ডেকেছিল, কাগজের কথা বলে কাগজ দিইনি, আজকে দেবে বলেছিল ভিডিওতে। আচ্ছা, তাই যেতে বলেছিল। আর ওর কোনো কাগজ ছিল না, শুধু ভোটের আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। 60-70 বছর দিয়ে এখানে দিদারা থাকবে। বিওলো ফোন করে জানায় যে হিয়ারিং আছে, কাগজটা পর্যন্ত দিতে আসেনি। সময় মতো যদি জানাতো মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে, আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব। ইনি নারায়ণ হালদার, বয়স 80, উত্তর 24 পরগনার পানিহাটির ইন্দিরানগরে বাড়ি। সম্প্রতি স্ট্রোক হয়, তারপর থেকে হাঁটতে পারেন না, কথা জড়িয়ে যায়। বুধবার হুইল চেয়ারে করে তাকে যেতে হয় শুনানিতে সোদপুর হাই স্কুলে। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর বাপারা পড়ে যায়। কি ভুল আছে আমি জানি না। ওরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওরা করেছে, ওরা ছেড়ে দিয়েছে, ওরা আসতে বলেছে। সব করে আমার 2002-এর কোনো ভোট নেই, ভোটের কাগজ নেই। আমার ছবি টবি নিবে বলছে, সেই কি হবে, বাংলাদেশ যেতে হবে, এখানকার লোক নয়, এই জন্য আমাকে নিয়ে আসছে। আমার কদিন আগে স্ট্রোক হয়ে গেছে, তারপরে নিয়ে আসলাম। খুব ভয় পাচ্ছি, খুব আতঙ্ক হচ্ছে আমার। এই যে সব বলছে ব্যাংকের বই বন্ধ করে দেবে, কি হবে না হবে এটা শুনছি। উনি বললো আপনার আর কিছু ডকুমেন্টস নেই। আমি বলছি আমার আর কোনো ডকুমেন্টস নেই, আমার বাবা মার কোনো ডকুমেন্টস কিছু নেই আমার। সালে এসআইআর যে হয়েছিল সেই ভোটার লিস্টের নাম ছিল না। এই অসুস্থতা নিয়ে এলেন, এখন ডেকেছে, আসতে তো হবেই। আর সামনে বাড়িতে হলে ভালো হতো। বাড়িতে হলে ভালো হতো, তো বলছি বয়স্কদের জন্য আর কি বলছি। বক্তব্য পেশেন্টদেরকে একটু ছাড় দিতে লাগে। এখানে ভারতবাসী যারা আছি আমরা, আমাদেরকে ধরতেছে, আর যারা বাইরের থেকে আসতেছে তাদের কোনো ব্যাপারই নেই। এই জিনিসগুলো যেন না হয়। ইনি রাজমণি এক্কা, শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বাসিন্দা। হাঁটতে পারেন না। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাকেও শুনানিতে ডাকা হয়েছে। তাই ট্রাইসাইকেল চালিয়ে গিয়েছেন 20 কিলোমিটার দূরে ফাঁসি দেওয়া বিডিও অফিসে। इसका कोई सुविधा नहीं दिया हमारे लिए, तो सरकार इतना कष्ट अगर रास्ता में मैं कुछ हो जाता, इसका रिस्क कौन लेता है? ऐसे तो मेरा आगे पीछे कोई भी नहीं है। हमको तो बोला था कि तुमको वहाँ फांसी दुआ जाना पड़ेगा, बोला है। इतना दूर से आया, प्रॉब्लम तो हो रहा है, बहुत प्रॉब्लम हो गया है।
নিউজ 18 বাংলা। এসআইআরে কত রকমের ছবি ধরা পড়ছে, মর্মান্তিক ছবি। পিস্তুত ভাই দুজনে, বাবারা মারা গেছেন, মায়েরা ছেড়ে চলে গেছে। এই দুই ভাই ভাঙা চোরা ঘরে বসবাস করছে। বিএলওরা গিয়ে এই দৃশ্য দেখতে পান, বিডিওকে জানান। দেখুন। ভাঙাচোরা ঘর, চার কোণে বাঁশের খুঁটি, দেওয়াল বলতে কোথাও ভাঙা অ্যাসবেস্ট, কোথাও ত্রিপলে ঘেরা, মাথার উপরে ত্রিপলের ছাউনি। শীতে এই ভাঙা ঘর আরো কনকনে। এই ঘরটায় দুই নাবালক ভাইয়ের ঠিকানা। সম্পর্কে পিস্তুত ভাই দুজনেরই বাবা মারা যাওয়ার পর সংসার ছেড়েছেন মায়েরা। তারপর থেকেই জীবন যুদ্ধ শুরু। পশ্চিম মেদিনীপুরের পিংলায় সুদছড়া এলাকা। এখানকার বাসিন্দা প্রদীপ নায়েক, বয়স 7। তার পিস্তুত দাদা বছর 12 সঞ্জয় নায়েক। একই বাড়িতে বেড়ে ওঠা। প্রতিবেশীদের দাবি 5 বছর আগে প্রদীপের বাবা মারা যান। তারপর বাড়ি ছাড়েন মা মৌসুমী নায়েক। এর কয়েক বছরের মধ্যে মারা যান সঞ্জয়ের বাবা। তার মা কাকলীয় সংসার ছাড়েন। চরম বিপদে পড়ে যায় দুই ভাই। একসঙ্গে থাকতে শুরু করে এই ভাঙাচোরা ঘরে। প্রতিবেশীদের দাবি, তাদের না আছে রেশন কার্ড, না আছে আধার কার্ড। স্থানীয়রাই নানা সময় সাহায্য করেন। কোনোদিন ভাত জোটে, কোনোদিন জোটে না। এভাবেই কেটে গিয়েছে 5 বছর। আমরা এই ঘরটায় থাকি। আমার বাবা মামা নেই, তো ছোটবেলায় মারা গেছে। কে কি বলবে, আমাদের কেউ নেই। পড়াশুনো করছো? পড়াশোনা করিনি। করনি? ইচ্ছা আছে পড়াশুনো করার? ইচ্ছা তো আছে। সম্প্রতি এসআইআর এর কাজে দুই ভাইয়ের বাড়িতে যান বিএলও তাদের মাকে ফর্ম দেওয়ার জন্য। তখনই তিনি অসহায় প্রদীপ এবং সঞ্জয়ের কথা জানতে পারেন। যে আমার যে বিএলএ সঙ্গে ছিল, তাকে নিয়ে এদের যাতে একটা সুষ্ঠু কিছু ব্যবস্থা হয়, তার জন্য আমি বিডিও অফিসে গিয়েছিলাম এবং সেখানে কথা বলেছিলাম এনাদের সম্বন্ধে। তখন বিডিও সাহেব বললেন যে ডকুমেন্ট না থাকলে কিছু হবে না, যাতে একটা ওদের কিছু বাসস্থানের জায়গা ঠিকঠাক হয় এবং তাদের কাগজপত্র যাতে ঠিকঠাক হয়, আধার কার্ড, রেশন কার্ড, শিক্ষার যে অধিকার, শিক্ষা যাতে পায়, তার জন্য কিছু একটা ব্যবস্থা করুন। এখন ওনাদের আধার কার্ড, ভোটার কার্ড বা কোনো স্কুলের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। ওরা নিজেরা পাড়ায় এপাশে ওপাশে ভিক করতে যায়, যখন যেটা আনে ওরা নিজেরা ডাল আলু ভাতে রান্না করে খায়। যাতে ওরা একটা সরকারি অনুমোদন হিসাবে যদি একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় এবং ছোট বাচ্চাটার জন্য পড়াশোনার জন্য কোনো জায়গা নির্ধারণ করা হয়, এটা করে দিলে আমার পক্ষ থেকে আমি বলছি যে খুব ভালো হবে। কারণ ছেলে দুটোর যেহেতু এখন নিকটতম আত্মীয় আর তার কেউ নেই। আগে আমি খবর পেয়েছিলাম শুধু ওনাদের নাকি ডকুমেন্ট করতে হবে, আধার গুলো করে দিতে একটু সাহায্য করতে হবে, এটা বলেছিল। কিন্তু এখন জানতে পারছি নাকি ওনাদের একটু খাওয়া দাওয়া নিয়ে সমস্যা আছে। আমরা ইমিডিয়েটলি একটা কিছু চাল দিয়ে দিব। কিন্তু আপাতত আমরা দেখছি যদি সব ঠিকঠাক হয় তাহলে আমরা হোমে পাঠানোর ব্যবস্থা করব। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। নৈরাজ্যের বাংলাদেশে ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আগুন জ্বলেছে। হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচার হয়েছে, হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভারত বিদ্বেষ আরও বেশি ছড়ানো হয়েছে। ফয়জাল নামে একজনের নামে বলা হয়েছিল যে সে খুন করেছে এবং খুন করে নাকি ভারতে আশ্রয় নিয়েছে। আজকে ফয়জাল বিস্ফোরক দাবি করলো যে পুলিশ ইচ্ছাকৃতভাবে অপপ্রচার করছে। ফয়জাল একটি ভিডিও প্রকাশ করলো এবং সেই ভিডিওতে সেই ওসমান হাদি খুনে মিথ্যে প্রচার, খুনিদের ভারতে পালিয়ে আসার তথ্য মিথ্যে, বাংলাদেশ পুলিশ ইচ্ছাকৃতভাবে গল্প ছড়াচ্ছে। ফয়জালের কথায় বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে, মিথ্যাভাবে ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন, যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন, মিথ্যাভাবে আমাকে ফাঁসিয়েছেন। এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। এটা আসলে কাম্য না, এটার একদিন সুষ্ঠু বিচার হবে।
পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। আর ওসমান হাদি খুনে যাকে অভিযুক্ত করা হচ্ছিল সেই ফয়সাল চক্রান্তের কথা বলছেন। কেন চক্রান্তের কথা বলছেন দেখুন। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, প্রকৃতপক্ষে আমি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর ফয়সাল করিম ইউনূস সরকারের বিরুদ্ধে কতটা সরব দেখুন। হাদির সাথে আমার সম্পর্ক ছিল, আমি গিয়েছিলাম তার অফিসে। আমার একটা আইটি ফার্ম আছে, এই আইটি ফার্মে সরকারি কাজ হয়, কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকা দিয়েছি, অগ্রিম চেয়েছিল এবং তার ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি। আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন, এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছরও 9 লাখ টাকা ট্যাক্স পেয়ে দিয়েছি। এগুলো প্রত্যেকটা হিসাব আছে।